চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবই এ পৃথিবীর জঞ্জাল। তো এই জঞ্জাল সরানোর দায়িত্ব যে সমস্ত মানুষেরা কাঁধে তুলে নেন, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে আমার পাশেই আমার সঙ্গে আছেন এমন দুজন মানুষ। তাদের মধ্যে আমার সঙ্গে আরো আছেন উনি, যিনি যার চিন্তায় মননে সর্বদাই বিজ্ঞানকে গেঁথে রেখেছেন, যিনি এই পৃথিবীর জল আলো বাতাস এদের আবিষ্কারের রহস্য থেকে এ দিয়ে কি করা যায় এই নিয়ে চিন্তিত। সেই সঙ্গে তিনি শুরু করেছিলেন অনেক দশক আগে থেকেই শিক্ষার বিস্তার, যা আজ আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুঁয়ে গেছে। সমাজের বাচ্চাদেরকে প্রথাগত শিক্ষার বাইরেও শেখানো যায়। তেম সেই সঙ্গে ওনার আরও একটা পরিচয় আর্টিকেল 30, যেটা নিয়ে ওনার দীর্ঘদিনের লড়াই। সেই মুন্সি আবুল কাশেম মহাশয় আমাদের এই চ্যানেলে আজকে সময় দিচ্ছেন, ওনাকে ধন্যবাদ। স্যারকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। থ্যাংক ইউ। সেই সঙ্গে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয়, আমার পথপ্রদর্শকদের একজন, তিনিও একজন শিক্ষক, এম রুহুল আমিন। আমার এই চ্যানেলে স্যার আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আসলে স্যারই বলবেন আজকে। আমি আছি, যদি আমার কিছু জিজ্ঞাসা দুটো একটা থাকে করবো নিশ্চয়ই। তো স্যার আজকে মূলত আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, আপনি তো আর্টিকেল 30 নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন, কিন্তু আমি একটু ওই প্রসঙ্গ ছেড়ে আজকের যে এই মুহূর্তে আমাদের একটা, আমি যেটুকু ব্যক্তিগত মনে করছি অস্তিত্বের সংকট, আপনি আমার থেকে ভালোভাবে একটা ব্যাখ্যা করতে পারবেন যে আর্টিকেল 326 326-এ যেখানে নাগরিকের বা মানে ভোটাধিকার, এটা একটা সাংবিধানিক অধিকার, তো এই এসআইআর বা যে নিবিড় সংশোধনের নামে নির্বাচন কমিশন এটা একটা হ্যালিতে পরিণত করছে, আপনার মনে হয় না? এই কথা খুবই সত্যি কথা, দুঃখের কথা, বেদনার কথা। ভারতবর্ষের সংবিধান যেটা লেখা হয়েছিল তার মধ্যে প্রথম চ্যাপ্টারেই এই নাগরিকদের কথা বলা আছে। তো দুঃখের বিষয়ে যার নাগরিক আজ অন্য লোকের যাদের হাতে ক্ষমতা আছে তাদের হাতে চলে গেছে, কারণ নাগরিকদের দেবো কি দেবো না এই বিষয়ে। এটা অত্যন্ত সংবিধান বিরোধী এবং আমি মনে করি এটা দেশ বিরোধী। মানুষ ভোটার হবে, এটা তার সাবলীল ক্ষমতা, ভোটার হবেই। আজকে কারা দয়ে মানুষ ভোটার হবে এটা ভারতীয় সংবিধান কখনো বলেনি। আজ যেন দেখা যাচ্ছে যে সংবিধান নাম করে কিছু মানুষ তাই যেন ঠিক করবে কি আমার ভোটার হবে কি আমার ভোটার হবে না। এবং দ্বিতীয় কথা, এই যে কাজটা করছে এটা অদ্ভুত। এবারে দেখলাম যখন প্রথম ভোটার লিস্টে বেরোলো এই সাব অ্যাডজুডিকেশন, আইন কখনো একা কথা বলে না। আইন কথা বলে, বিরোধী পক্ষের কথা শুনে তবে আইন ডিসিশন নেয়। বিরোধী কথা না শুনে কোনো আইন ডিসিশন নেবে না। আমি তো অবাক হয়ে যাই, ভারতবর্ষের সেই লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে আর সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা কীভাবে বলছেন যে এই যে কিছু মানুষের যাতে দেওয়া হলো তারা ঠিক করবে কে ভোটার থাকে বা থাকবে না। এটা মানে অসম্ভব রকমের ভারতবর্ষের সংবিধানের বিরোধী। আর আসামি জানবে না তার বিচার হয়ে যাবে, বিরোধী জানবে না তার বিচার হয়ে যাবে, এটা ভারতবর্ষের সংবিধানে বলে না। এটা সম্পূর্ণ সংবিধানের বিরোধী। এটা গায়ের জোরে, যাদের হাতে ক্ষমতা আছে তাদের গায়ের জোরে, অথবা হিংসাত্মক চিন্তাভাবনা নেওয়ার জন্যে, অথবা কোনো পার্টিকুলার কোনো কোনো অসাধু উদ্দেশ্যে পার্টিকুলার কিছু মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এই চিন্তা ভাবনা। তো আপনি যেটা মানে অ্যাডজুডিকেশন যেটা বলছেন, এটা থেকে আপনার আরেকটা জায়গায় মনে হয় নাকি যে আমরা যেটুকু জানি যে একজন বিচারক যখন বিচার করবেন, আপনি যেটা বলার মধ্যে বলেওছেন কিছুটা, একটা আত্মপক্ষ যে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, তো আমাকে যিনি বিচার করবেন আমার সেই তার সপক্ষে কিছু ডকুমেন্ট নিয়ে আমি দাঁড়াবো, এই তো সেই সুযোগটাও তো আমাদেরকে দেওয়া হচ্ছে। বিচারের বাণী কখনো নীরবে নিবৃতে কাঁদবে না, এই যে কথাটা বলা আছে। আজকে বিচারের বাণী প্রতিনিয়ত নীরবে নিবৃতে কাঁদছে। আমি আমার কথাই বলি, আমি এই দেশের নাগরিক, জন্ম আমার এখানে আমার প্রাইমারি স্কুল পড়াশোনা, এখানে মাধ্যমিক আমার স্কুল ফাইনাল পড়াশোনা, এখানে আইএ পাস, এখানে বিএ পাস, এখানে এমএ পাস, এখানে ল পাস, এখানে
বিএড পাস। আমি স্কুল মাস্টারি করেছি, পরবর্তীকালে আমি আইনে গেছি এবং আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি আলিপুর কোর্ট, শিয়ালদা কোর্ট, ডাবর কোর্ট, আবার জজ করে পাবলিক প্রসিকিউটর আমি কাজ করেছি। আমার পেনশন আছে, ভালো পেনশন পাই, পেনশন অর্ডার আছে। তাহলে এত কাগজ দেওয়া সত্ত্বেও আমার নাম অ্যাডজুডিকেশন পর্যন্ত পড়ে গেল। আমি তো অদ্ভুত ভাবি যে আইনটা কীভাবে চলছে। এত কাজ দেওয়া সত্ত্বেও, প্রাইমারি স্কুল সার্টিফিকেট থেকে আরম্ভ করে এত সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও, এবং এনরোলমেন্ট অর্থাৎ লয়ার হিসেবে এনরোলমেন্ট করতে গেলে যে কাগজ লাগে সেটা জমা দেওয়া এবং চাকরি করা, সরকারি চাকরি করা, দীর্ঘদিন চাকরি করা, তারপর আমার নামটা চলে যাবে বিচারাধীন অবস্থায় এবং আমি জানবো না আমার ভাগ্যে কি ঘটবে। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার মতো ব্যক্তিত্ব, যিনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি দীর্ঘদিনের, যিনি একটা পরিচিত মুখ, যার মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত প্রমাণপত্রগুলো এখানে আছে, এবং আপনার বয়স ৯ করে ৯০ ছুঁইছে, ৮০, 84 প্লাস, 83 প্লাস। তো আপনি বলুন, আপনার ক্ষেত্রে যে এই যে অ্যাডজুডিকেশন কেস এটা এলো, আমরা আশাবাদী আপনি সেখান থেকে মুক্ত হবেন, কারণ ওরা যে 13টি ডকুমেন্ট চেয়েছেন তার ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিটটাও অ্যালাই করেছে। কিন্তু আমরা আশঙ্কিত এই যে 13টা ডকুমেন্টের মধ্যে সাধারণ যারা আছেন, একেবারে খেটে খাওয়া মানুষ, যাদের আর্থিক বুনিয়াদ সেইভাবে নেই, যাদের পড়াশুনোর সেই জায়গাটা নেই, এখন এই যে খেটে খাওয়া প্রান্তিক মানুষ, যারা নিরক্ষর মানুষ, দরিদ্র মানুষ, তাদের ক্ষেত্রে কি একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না? অবশ্যই, সেটা তো অবশ্যই। কিন্তু এখানে সবথেকে বড় কথা হচ্ছে এই, যেখানে জুডিশিয়ারি কথা বলা আছে, জুডিশিয়াল কথা বলা আছে, সেখানে এক পক্ষ তো হয় না, সিদ্ধান্ত হয় না। আমি মূর্খ মানুষ, আমি খেতে খাই, কিন্তু আমার ভাষা আছে, তাহলে আমার বিচার তো হবে, আমার কথা শুনে তো আমার বিচার হবে। আজকে আমার বিচার হবে আমি জানতে পারবো না, যেটা সম্পূর্ণ ভারতবর্ষের আদর্শের বাইরে। অ্যাডজুডিশন কথা যদি বলা হয়, জুডিশিয়ারি কথা যদি বলা হয়, তাহলে সেখানে উভয় পক্ষ শুনতে হবে, অর্থাৎ আসামির কথা না শুনে তাকে শাস্তি দেওয়া যাবে না। আচ্ছা স্যার, 2002 সালে নিবিড় সংশোধন হয়েছে, তো আমাদের যতটুকু সে সময় আমাদের নামগুলো এন্ট্রি হয়েছে, তো এত ডামাডোল ছিল না তো। মানুষ তার সময় নিয়ে, মানুষ ধীরে সুস্থে, এবং সেখানে বিএলও যিনি ছিলেন তিনি বাড়ি বাড়ি গিয়ে তার ডকুমেন্ট সংগ্রহ করে, তারপরে এআরও যারা আছেন বা এইআরও আছে, যাদের একটা প্রসিডিওরের মধ্যে গিয়েছেন। এত লাইনের কোনো দরকার ছিল না, এত বিষয়গুলো ডামাডোলও ছিল না। তাহলে এটা কি কোথাও একটা মানে এই যে যারা নির্বাচন কমিশন এবং যে সরকারগুলো পরিচালিত হচ্ছে, কোথাও একটা কি ক্লাবস হচ্ছে, বা কোথাও একটা গন্ডগোল বা দুরুসুবিধি তৈরি হচ্ছে, বা কোনো একটা উদ্দেশ্য পূরণ বলে মনে হচ্ছে? এটা দ্বিতীয়, এটা এটা এই যুক্তিটার ভাঙবার দ্বিতীয় কোনো যুক্তি নেই, এবং এটা বোঝা যাচ্ছে যে সরকার মনে করছে যে আমরা রাজতন্ত্রের মধ্যে চলে গেছি, আমরা শেষ কথা, আমাদের কথা শেষ কথা, নাগরিক কথা শেষ কথা নয়। এটা ভারতবর্ষের এই স্বাধীনতার বিরোধী, ভারতবর্ষের প্রিন্সিপাল আদর্শের বিরোধী, সংবিধানের বিরোধী। এখন স্যার এই জায়গা থেকে যখন আমরা দেখছি চোখের সামনে লক্ষ লক্ষ মানুষ আজকে যে অবস্থার মধ্যে দিয়ে পড়ে আছে, রাতে ঘুম হচ্ছে না, তারা দৌড়াদৌড়ি করছে, আমার নাগরিকত্ব চলে যাবে কি না, অনেকে ডিলিটেডও হয়ে গেছে, দীর্ঘদিন ভারতবর্ষে বসবাস করছে, এই যে চরম অরাজকতা, এর থেকে মুক্তির উপায় কি? একবার মুক্তি একটা সজাগ সচেতন জনমত তৈরি করা। আমি জানি না আমাদের দেশে সেই মানুষ আছে কিনা। একসময় ইংরেজরা খুব শক্তি নিয়ে বসেছিল এখানে, মানুষ ভাবতে পারেন যে ইংরেজকে তাড়ানো যাবে, কিন্তু এই মানুষের প্রবল আন্দোলনের ফলে সেই ইংরেজ চলে যেতে বাধ্য হয়েছিল। অর্থাৎ অন্যায়টাকে যে অন্যায় হিসেবে আমরা বিবেচনা করি, তাহলে অবশ্যই একদিন এই সরকারের যে উদ্ধত্ত আচরণ অবশ্যই দূর হবে। এটা সরকারের একটা নক্কাজনক ঔদ্ধত্য আচরণ, এবং সরকারের পিছনে অবশ্যই একটা গোপন কিছু চিন্তা ভাবনা আছে, নইলে এমন কাজটা হয় না। স্যার, আপনি এই যে 28 তারিখে যে আমাদের ফাইনাল রোল হিসেবেই মানে নির্বাচন কমিশন করেছে, আপনি আরও আপনার পূর্ব অভিজ্ঞতায় দেখেছেন, এর আগে মানে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর সময়তে আমরা যে নির্বাচন কমিশনগুলোকে দেখেছিলাম, সেই সময় নির্বাচন কমিশনের যে একটা নিজস্বতা, আইডেন্টিটি ছিল,
মানে সংবিধানের যার যে রাইট ছিল সেটা সে ইউজ করতে পারতো। আজকে যে নির্বাচন কমিশনকে আমরা দেখছি, মনে হচ্ছে না কোনো একটা নির্দিষ্ট দলের দলদাসে পরিণত হতে চলেছে? একদম একদম সত্যি কথা। আজকে নাগরিকের যে অধিকার, সামান্য যে অধিকার, সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার দয় মানুষ নাগরিকত্ব পাবে, এর চেয়ে বড় অগণতান্ত্রিক চিন্তা বা ভাবনা আর হতে পারে না। মানুষ নিজেই তার যে অধিকার, 19 বছর বয়স হয়েছে নাগরিক হবে, এটা তার অধিকার, এটা তার নৈতিক এবং আইনত অধিকার। সেই অধিকার নিয়ে আজকে যারা কাজ করছে তারা সরকারের পোস্টে বসার যোগ্যতা নেই, গায়ের জোরে তারা করছে। হ্যাঁ, এই যে নির্বাচন কমিশনের যে মানে একদম মানে বলতে দ্বিধা নেই, প্রসারক হ্যাঁ, তারা তো করছেই এটা। দ্বিতীয়ত এই নির্বাচন কমিশন, এর আগে নির্বাচন কমিশনকে যেটা দেখেছি আমি বলছিলাম, তার সঙ্গে আরেকটা জিনিস আমি যেটা অ্যাড করব, মানে আমি প্রকাশ্যেই বলছি যে বিজেপি সরকার সে যেটা করতে চাইছে, একটা যেটাকে সফটওয়্যার বলছি, যে কিন্তু আমাদের দ্বারাই মানে পরিচালিত, তাহলে সেই এআই যেটাকে বলা হচ্ছে, তাহলে সেই এআই এর কাঁধে দোষ চাপিয়ে দিয়ে নির্বাচন কমিশন কি নিজের দোষটা ঢাকার চেষ্টা করছে বলে আপনার মনে হয় না? সে তো বটে, অবশ্যই। আজকে নির্বাচন কমিশন যদি আজকে সরকারের হাতের মধ্যে চলে যায়, তাহলে তো সে দেশের গণতন্ত্র থাকবে কি করে? সবসময় থাকবে যে আজ যেন আমাদের দেশে গণতন্ত্রের মনে কথা কি, বিরোধীদের লক্ষ্যে করা হবে বিরোধী দলনেতাকে তার সরকারি মর্যাদা দেওয়া হবে। কেন? না, বিরোধীর কথা শুনে গণতন্ত্র তার পথ ঠিক করবে। আজকে বিরোধীর পথ যদি রুদ্ধ করে দেওয়া হয়, নাগরিকের মুখ যদি রুদ্ধ করে দেওয়া হয়, গণতন্ত্র থাকলে কোথায়? একটা জিনিস দেখুন স্যার, এই জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশনের প্রধান, উনি যখন নামছেন তার মধ্যে একটা রাজনৈতিক সুলভ বার্তা, হাত নাড়ছে জনগণের উদ্দেশ্যে, এবং তার যে একটা স্বৈরাচারী ভাবমূর্তি ফুটে উঠছে, এইটা তো হওয়ার কথা ছিল না। এই তো তার কাজে, তার ব্যবহারে, তার চিন্তায়, তার ভাবনায় কিন্তু পরিস্ফুট হয়ে যাচ্ছে। এবং সে তো কেন্দ্রীয় সরকারের ছাড়া, কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া এই কাজ করতে পারে নাকি? করতে পারে না। স্যার, এই অবস্থায় যদি ভোট ঘোষণা করে এবং এত বিচারাধীন লক্ষ লক্ষ মানুষ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা মোটেই সাপোর্ট করে, এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। তাহলে এই মুহূর্তে নাগরিক সমাজে কি করবে? এখন এই জায়গাটা হচ্ছে, এই যে নাগরিক সমাজের দুটো দিক আছে। সেটা হচ্ছে যে তৎক্ষণাৎ কোনো কাজ করা, আর একটা ইস্যুকে ধরে রেখে দীর্ঘদিন ধরে লড়াই চালানো। আমার মনে হয় যে এটা নিয়ে হয়তো গাছ যেটা তারা তৎক্ষণাৎ এই নির্বাচন করে নেবে, কিন্তু দিন আসবে দিন এটা নিয়ে কিন্তু বড় আকারে আন্দোলন হবে, এবং সেখানে যারা ভোটাধিকার পাচ্ছে না তারা অবশ্যই একটা আন্দোলনের, বৃহত্তর একটা আন্দোলনের ভারতবর্ষে আসবে। আমরা প্রায় শেষের দিকে এসেছি। শেষের দিকে এসে স্যারের কাছে আমি আরেকটা প্রশ্ন করে রাখি। আপনার কি মনে হয় না যে এই যে বিচারাধীন যাদেরকে রেখেছে, এটা এনআরসি বা সি এর একটা সফট ভার্সন আপনার মনে হচ্ছে কি? যেটা রেখেছে এটা সম্পূর্ণ গায়ের জোরে, সম্পূর্ণ। এর কোনো আইনত ব্যাখ্যা নেই, এর কোনো আইনত ব্যাখ্যা কোনদিন ছিল না, অনেকে এই কথাটা কেউ শোনেইনি। এটা পারপাসলি এই কথা দেওয়া হচ্ছে সরকারের গায়ের জোরে। এটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধান বিরোধী এই কথাটা। তো এই কথার মধ্যে দিয়ে আমরা শেষের দিকে আসবো। আমরা স্যারকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। আমি আমার চ্যানেলের আর কি প্রতিটা জায়গাতে যেটা রাখছি ওয়ান লাইনার হিসাবে, এরকম কিছু প্রশ্ন এসআইআর এর উপরে আপনার জন্য আমি তৈরি করেছি। আর যেমন বলা হচ্ছে যে এই এসআইআর যেটা, সেটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে ভোট দেওয়া আজকে সাংবিধানিক একটা অধিকারে দাঁড়িয়েছে, নাকি কারো দয়া বা দান মনে হচ্ছে? একদম একদম এই মুহূর্তে কি মনে হচ্ছে? দয়া হিসেবে দেখাচ্ছে। আর একটা প্রশ্ন যেটা, এই যে এসআইআর এর ভোটার তালিকা শুদ্ধিকরণ, নাকি এটাকে আপনি মনে করছেন যে একটা ছাঁচে ফেলে কিছু ভোটারকে বাদ? পারপাসলি কিছু মানুষকে হ্যারাসমেন্ট করবার জন্য এই কাজ, পারপাসলি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন আর্টিকেল 30 নিয়ে আন্দোলন লড়াই করে আসছেন। সেই আন্দোলন করতে গিয়ে আপনার এখানে এটা কি মনে হচ্ছে না যে আগামী 10 বছর পর আমাদের এই সংবিধানের, যেটা বলতে মানে কোনটা হলেও আমি বলছি যে এই সংবিধান বিকৃত হতে পারে এই সরকার যদি আরো টিকে থাকে? এটা শক্ত কথা, এটা এক্ষেত্রে এর উত্তর দেওয়া সম্ভবত ঠিক নয়, কারণ মানুষ হচ্ছে মোস্ট পাওয়ারফুল, মানুষ সব থেকে বেশি। এখন কিছু মানুষের মনে এ কথা থাকতেও পারে, একটা ঐতিহাসিক পটভূমিকেও থাকতে পারে, তবে আমরা ভারতবর্ষের মানুষ, এবং আমি মনে করি
ভারতবর্ষের বহু মানুষ আছে যারা সৎ নিরপেক্ষ, তারা চায় যে 33 কোটি বড় নাই কবুহীন, হতে পারে দিন তবু নাই মরাহীন। সুতরাং আমরা নিশ্চয়ই মনে করি ভারতবর্ষের সব মানুষ একত্রিত হবে, প্রত্যেকের লড়াই তারা করবে, এবং নাগরিক হিসেবে যারা 2002 সাল থেকে যারা আছে বা গত সাল যা আছে কেড়ে নিতে পারবে না, এতটা সহজ নয়। স্যার, এই গণতন্ত্রের এই যে বিপর্যয়ের সময় আপনার কি মনে হয় আদালত মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে? হ্যাঁ, আমি নিশ্চয়ই মনে করি আদালতের প্রতি আমার আস্থা আছে, তীব্র আস্থা আছে। একজন কি বললো সেটা বড় কথা নয়। তাই বৃহত্তর সমাজে এখনো সুপ্রিম কোর্ট আছে, এখনো হাইকোর্ট আছে, এবং অবশ্যই তারা তাদের গণতান্ত্রিক পথে তারা যাবে। ভারতের সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য তাদের যে ক্ষমতা, তা নিশ্চয়ই তারা প্রয়োগ করবে। আমরা আলোচনার মাঝখানে কিছু নির্বাচন কমিশনের কথা তুলছিলাম, তাদের মধ্যে টিএন সেশন, যার নামটা বিশেষভাবে উল্লেখযোগ্য, যিনি মানে সমকালীন সরকারকে বলেইছিল, মানে সরাসরি দাঁড়িয়ে, যে আপনি যদি নির্বাচন কমিশনের বাজেটে টাকা না দেন তাহলে আপনার সরকার দাঁড়িয়ে থাকাও হয়তো একটা দ্বিধার মধ্যে ভুগতে পারে। সেই জায়গা থেকে আজকের আপনি কিভাবে দেখছেন? টিএন সেশন একটা মানুষ, শক্ত মানুষ, তিনি দেখিয়ে দিয়েছেন গণতন্ত্র কাকে বলে। তিনি দেখিয়ে দিয়েছিলেন যাদের ক্ষমতা আছে তাদেরকে কিভাবে ঠান্ডা করা যায়, তিনি দেখিয়ে দিয়েছিলেন। এবং দেখিয়েছিলেন এই কারণেই যে মানুষ তার অধিকারটা বুঝে পাক। আর এইটি হচ্ছে আসল এই আমাদের নির্বাচন কমিশনের যিনি কমিশনার, তার মূল কাজ হচ্ছে মানুষের পক্ষে থাকা, মানুষের বিপক্ষে থাকা নয়, সরকারের পক্ষে থাকা নয়, তার বিপক্ষে থাকা। ভারতবর্ষের আইনটা একটা ভাগ আইন তৈরি করবে, একটা ভাগ আইন কার্যকরী করবে, আর বিচারক দেখবে সরকারের এই আইন তৈরি করা বা আইন প্রয়োগ করা ঠিক মতো হচ্ছে কিনা, তার দেখার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। এবং ভারতবর্ষের বিচার বিভাগ যথেষ্ট উন্নত। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা বলতে হতে পারি যে বিচারকরা একটু ডাউন হয়ে গিয়েছিলেন, তো আমি মনে করি না যে বিচারকরা তাদের অধিকার তারা ছেড়ে দেবে। তো শেষে স্যার, এই সাধারণ মানুষের প্রতি আপনার কি বার্তা থাকবে যারা এই মুহূর্তে উদ্যোগের মধ্যে আছে, এবং জনগণের প্রতি আপনার কি বার্তা থাকবে যে এই অবস্থাকে মোকাবিলা করার জন্য? মূল লড়াই ভারতবর্ষের লোকে যদি ইংরেজ তাড়াতে পারে, তাহলে ভারতবর্ষের লোকে এই অসভ্য অসাধারণ লোকে তাড়াতে পারবে না, যারা সংবিধানের বিরোধী তারা তাড়াতে পারবে না। আমার তো মনে হয় ভারতবর্ষের মানুষ, যারা বহু মানুষ আছে যারা হয়তো চুপচাপ আছে, তারা কিন্তু আজ হোক কাল হোক তারা কিন্তু প্রতিবাদে নামবে তারা। অবশ্যই একদম আমাদের পথই হবে নিশ্চয়ই। শেষ লড়াইয়ের আশ্রয়। আর যে যেখানে আছেন আপনারা সজাগ হন, নিজের ভোটাধিকারকে সুনিশ্চিত করুন। এটা একটা নিজের লড়াই, অস্তিত্বের লড়াই। সেই অস্তিত্বকে বাঁচানোর জন্য আমার মনে হয় এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবেই আমার মনে হয় ঝাঁপিয়ে পড়া শুধু একটা উচিত। কথা বলি, শুধু নিজের জন্য নয়, পরের অধিকার যাতে নষ্ট না হয়, ঠিক, অপর নাগরিক অধিকার যাতে নষ্ট না হয়, তার জন্য লড়াই করা। একদম সকলে সম্মিলিতভাবে আমাদের এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।